ভোরটা বরাবরের মতো মিঠে নয়। আলো উঠেছে আকাশে, কিন্তু রঙিন হয়নি এই সকাল। একটা দম বন্ধকর ভাব প্রকৃতিতে। ঝড় আসার আগ মুহূর্তে যেমন গুমোট থাকে প্রকৃতি, ঠিক তেমন অবস্থা। হেমন্তকালে ঝড় সচরাচর আসার কথা না, কিন্তু কে জানে অলকানন্দার দুঃখে হয়তো তারা বেশি কাতর। অলকানন্দা নিভু নিভু চোখে দেখছে তাকে জ্বালানোর আগেই মশালটা কেমন জ্বলছে। অলকানন্দা সেদিকেই তাকিয়ে আছে। সে তো একা আসতে চায়নি এখানে, ভেবেছিল নিজের শাশুড়িকে জানিয়ে আসবে, কিন্তু সুরবালা দেবী তো তাকে কথা বলার সুযোগই দেননি। তার উপর কৃষ্ণপ্রিয়ার আকুতি মিনতিতে কোনো খুঁত ছিল না। অলকানন্দা তো বুঝতেই পারেনি কারো ভালো করতে চাওয়াটা যে এত বড় অন্যায়। অলকানন্দা ক্লান্ত হয়ে এলো, অস্ফুষ্ট স্বরে বলল, আমাকে জ্বালিয়ে দেওয়ার হলে এখনই জ্বালিয়ে দাও, পরে যদি তোমরাই জ্বলে যাও। গ্রামবাসী অলকানন্দার চোখ মুখে একটা তেজ দেখতে পেল। একজন হৈ হৈ করে বলল, হ্যাঁ জ্বালিয়ে দে, গ্রামে যতক্ষণ এ পাপ থাকবে ততক্ষণই সমস্যা। সেই একজনের কথায় সম্মতি দিল আরো কয়েকজন। অতঃপর এক লোক মশাল নিয়ে এগিয়ে এলো। তার হাত কাঁপছে না মোটেও। সে নির্দ্বিধায় আগুনটা অলকানন্দার হাতের কাছে নিয়েছে। কিছুটা আগুনের আঁচ হাতেও লেগেছে, কিন্তু পুরোটা লাগানোর আগেই সেখানে উপস্থিত হলো অলকানন্দার আশার আলো হয়ে ভিনদেশী সেই সাহেবরা। অ্যালেন তো বিস্মিত কণ্ঠে বলে উঠল, হেই স্টপ, হোয়াট আর ইউ ডুইং ম্যান। ইংরেজি সাহেবদের দেখেই থেমে গেল লোকটা। আমতা আমতা করে বলল, সাহেব, এই কাজে বাধা দেবেন না, এই মেয়েটা অনেক বড় পাপ করেছে। অ্যালেন প্রায় ছুটেই এলো অলকানন্দার ঝিমিয়ে আসা দেহটার দিকে। বিচলিত কণ্ঠে বলল, পাপ? কি পাপ? কি করিয়াছে উনি? গ্রামবাসী এবার প্রথম থেকে সবটা খুলে বলল সাহেবদের। অ্যালেন সহ মিস্টার স্টিফেন সকলেই মনোযোগ দিয়ে শুনল সবটা। কথা শেষ হতেই অ্যালেন ডানে বামে মাথা নাড়িয়ে বলল, এই মেয়েটা করিতেই পারে না, কখনোই না, এটা অসম্ভব, আপনাদের ভুল হইয়াছে। অ্যালেনের নরম কথার বিপরীতে গ্রামবাসী হুঙ্কার দিয়ে বলল, এটাই হয়েছে, আমরা হাতে নাতে ধরেছি, আপনারা এখানে কোনো কথা না বললেই ভালো হবে। নয়তো নয়তো কি? প্রশ্নটা ছুড়ে দু কদম এগিয়ে এলো মিস্টার স্টিফেন। চোখ মুখ তার সবসময়ের মতনই রূঢ়। স্টিফেনের শক্ত প্রশ্নে আমতা আমতা করে উঠল সকলে। একজন বয়োজ্যেষ্ঠ লোক এগিয়ে এসে ক্ষীণ স্বরে বলল, আমাদের গ্রামে এমন অন্যায় কাজ হলে আমরা শাস্তি দিয়ে থাকি সাহেব। আপনারা ভিনদেশী মানুষ, এসব কিছুই জানেন না। যদি না আমরা ওকে শাস্তি দেই, তবে আমাদের ঘরের মেয়ে বউরাও অন্যায় করতে পিছপা হবে না। ওহ, তাই নাকি? তা এই অলকানন্দা যখন ভালো কাজ করেছে, তখন আপনার বাড়ির মেয়ে বউরা তা দেখিয়া কতটুকু ভালো কাজ করিয়াছে শুনি। স্টিফেনের কথার জালে মোটামুটি সকলেই ভেসে গিয়েছে, কিন্তু তারা হারবার পাত্র না। টকবগে এক যুবক তো তেড়ে এসেই বলল, সাহেব, আমরা ওকে পুড়িয়েই ছাড়ব। ছেলেটার কথা শেষ হতেই স্টিফেনের শক্ত বুটের লাঠি গিয়ে পড়ল ছেলেটার বুকে, যেটা না সামলাতে পেরে ছেলেটা মুখ থুবড়ে পড়ল। স্টিফেনের চোখ মুখ আরো ভয়ঙ্কর হলো। কাট কাট কণ্ঠে বলল, কে আগুন লাগাবে? আসুন, আমিও দেখিব আজ ওনার কথা না শুনিয়াই কিভাবে ওনাকে আপনারা শাস্তি দেন। ছেলেটার এক লাথি যেন গ্রামবাসীর উথাল পাথাল করা থামিয়ে দিল নিমেষে। কেউ আর সাহস পেল না কিছু বলার। অ্যালেন স্টিফেনের নির্দেশে এগিয়ে গেল অলকানন্দার কাছে। উৎকণ্ঠিত গলায় জিজ্ঞেস করলো, বিউটিফুল লেডি, শুনিতেছেন? আপনার কি সেন্স আছে এখনো? অলকানন্দা বহু কষ্টে উপর নিচ মাথা নাড়ল। সেটা দেখেই অ্যালেন প্রশ্ন ছুড়ল, আপনি এখানে কেন আসিয়াছিলেন? কি কারণে? আপনি আমাদের বলিতে পারেন, ভয় পাইবেন না, আমরা আছি, বলুন আপনি। অলকানন্দা ভরসা পেল। নিভু নিভু চোখে অ্যালেনের দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে বলল, আমার যা কৃষ্ণপ্রিয়াকে এখানে আনানোর ব্যবস্থা করুন, আমি সকল প্রশ্নের উত্তর দেব। অলকানন্দা কথাটা বলতে দেরি, অথচ স্টিফেনের নির্দেশ দিতে দেরি নয়। সে তার সাথে একজনকে দ্রুত আদেশ দিল কৃষ্ণপ্রিয়াকে যে কোনো মূল্যে এখানে উপস্থিত করার জন্য। স্টিফেনের আদেশ পেতেই ছেলেটা ছুট লাগালো। গ্রামবাসী তখন মুখে কুলু পেটে বসে আছে। স্টিফেন মাটিতে গড়াগড়ি খাওয়া ছেলেটার মুখে নির্দয়ের মতো আরেকটা লাথি মেরে এগিয়ে গেল অলকানন্দার দিকে। গ্রামবাসী এখন মোটামুটি ভীত। সাহেবদের ক্ষমতার কাছে যে তারা নেহাতি তুচ্ছ, সেটা তাদের ভালো করেই জানা আছে।
স্টিফেন অলকানন্দার কাছে এসেই তার দড়িটা খুলে দিল। ক্লান্ত শরীরে বিধ্বস্ত মেয়েটা বসে পড়ল সেই জায়গাতেই। স্টিফেন তার সাথে আসা আরেকটা ছেলেকে নির্দেশ দিয়ে জলও আনালো। অলকানন্দার নাক মুখে শুকিয়ে আছে রক্তের স্তূপ। স্টিফেন জলটা অলকানন্দার দিকে এগিয়ে দিয়ে কঠিন কণ্ঠে বলল, ড্রিঙ্ক ইট। অলকানন্দার শরীর এত দুর্বল হয়ে গিয়েছিল যে জলটুকু ধরার ক্ষমতাটুকু তার হচ্ছিল না। তবুও সে কম্পনরত হাতে জলটা ধরার চেষ্টা করে অবশেষে ব্যর্থ হলো। স্টিফেন অলকানন্দার এত করুণ অবস্থা দেখে নিজেই জলের পাত্রটা অলকানন্দার ঠোঁটের সামনে ধরল। জলটা পেতেই সে গটগট করে পান করে ফেলল, যেন কত বছরের পিপাসু মেয়েটা। যে কারোরই মায়া হবে এই বিধ্বস্ত অলকানন্দাকে দেখে। অলকানন্দার শরীর ধীরে ধীরে আরো খারাপের দিকে যাচ্ছিল। তা দেখে এলেন ব্যস্ত কণ্ঠে বলল, ওনাকে নিয়ে চলো স্টিফেন, উনি আর বেশিক্ষণ এমন করিয়া পড়িয়া থাকিলে বাঁচিবে না। গ্রামের মানুষ কথাটা শুনতেই নড়বড়ে মনে বাধা দিল। দু একজন সাহস করে বলল, ওর শাস্তি হবে সাহেব। অ্যালেন ক্ষুব্ধ হলো ঠিকই, কিন্তু তা প্রকাশ করার আগেই রণমূর্তি ধারণ করলো স্টিফেন। তার সাথে বিশাল দেহযুক্ত ছেলেগুলোকে নির্দেশ করে বলল, ওদের দুজনকে এখনই এই গাছের সাথে বাঁধো। আর এই সানশাইন নন্দার শরীরে যত আঘাত আছে সব ওদের শরীরে ফেলো। তারপর ঠিক যতটুকু শাস্তি ওরা দিতে চেয়েছে ততটুকু শাস্তি ওদের জন্য ধার্য করো। কুইক, গো। স্টিফেনের নির্দেশ পাওয়ার সাথে সাথেই ছেলেগুলোকে ধরে ফেলল স্টিফেনের দেহরক্ষীরা। কোনো বাধা নিষেধ মানল না। অলকানন্দা কিছু বলতে চাইল, হয়তো এ অবস্থাতেও গ্রামের মানুষদের ভালোটাই চাইতো, কিন্তু স্টিফেনের ভয়ঙ্কর দৃষ্টির কাছে সে হার মেনে গেল। তন্মধ্যে স্টিফেনের আরেক দেহরক্ষী ছুটে এলো, যাকে পাঠানো হয়েছিল বিহারিনী মহলে। সে ছুটে এসে প্রায় হাঁপিয়ে ওঠা কণ্ঠে বলল, সাহেব, কৃষ্ণপ্রিয়া দেবীকে আনতে পারলাম না, কারণ সে বেঁচে নেই। আজ ভোরেই গলায় কলসি বেঁধে তাদের পেছনের বড় দিঘিটাতে ডুব দিয়েছে। হেমন্তের আকাশে মেঘেদের রং বদল ঘটেছে। সাদা তুলোর মতো কোমল নরম মেঘগুলো কালো ঝাপসা ধোঁয়াশা রূপ ধারণ করেছে। প্রকৃতিতে বাজছে ঝড়ের আগমনী ঢাক। হাহুতা শুরু করে দিয়েছে পশু পাখি। একটা এলোমেলো ভাব যেন। অলকানন্দা বিমূঢ় নয়ন, প্রাণ নেই তার সেই নয়ন যুগলে। সে মানতে পারছে না কৃষ্ণপ্রিয়ার বিদায়। যেই গঙ্গায় ডুব দিয়ে নিজের সকল কলঙ্ক মুছে ফেলতে পারত, হঠাৎ করে শুনল সেই গঙ্গায় নাকি পানি শূন্য হয়ে পড়েছে। কে মুছবে তার কলঙ্ক? কে ঘোচাবে অপবিত্রতা? শেষ মুহূর্তে সে কি বাঁচতে চেয়েও বাঁচতে পারল না? অলকানন্দার মাথা ঘুরে এলো। তার শরীর যেন আর সহায় দেয় না। মনে হয় মরে গেলেই যেন সকল দুঃখের সমাপ্তি হবে। এত এলোমেলো জীবন, এত কালি মাখানো কলঙ্ক নিয়ে বেঁচে থাকাও যে দায় হয়ে যাবে। অ্যালেন হয়তো বোঝে বঙ্গনারীর সম্মান হারানোর যন্ত্রণার আকুলতা। সে ভরসা দিয়ে বলে, ডোন্ট ওয়ারি, আমরা আছি। অলকানন্দা ভরসা পায় না। কৃষ্ণপ্রিয়ার আকস্মিক বিদায় ভাবায় তার চিত্ত। নিজে তো সতী হয়েই মারা গেল, তবে সকল কলঙ্কের ভাগিদার কেন তাকে করে গেল? এতটা আক্রোশ তো মেয়েটার কখনো ছিল না। তবে এ কেমন নিষ্ঠুরতা! অলকানন্দার শ্বাস প্রশ্বাস অস্বাভাবিক হয়। তার এক মুহূর্তের জন্য মনে হয় এই বেঁচে থাকার কোনো মহত্ব নেই, কেবল ধিক্কার ছাড়া। স্টিফেন জোর গলায় তখন শব্দ তুলে, অলকানন্দা আমাদের সাথে যাবে। গ্রামবাসীর মনে একটা নিবিড় আক্রোশ থেকে থেকে যেন কঠোরতার হাক পারে। এমন করে তারা হেরে যেতে পারে না। তাদের একপাক্ষিক যুদ্ধে তারা যেন জয় দেখতে চায়। তাই জীবন মরণ সংশয় নিয়েও তারা প্রশ্ন তোলে, কি পরিচয়ও যাবে আপনাদের কাছে? রক্ষিতা? স্টিফেন ক্ষুব্ধ হয়, আরো কঠোর হয় তার বিচার প্রকৃতি। জনসম্মুখে ধিক্কার ছুঁড়ে মারা লোকগুলোর জিহ্বা কাটতে নেয়, কিন্তু থামিয়ে দেয় অলকানন্দা। সে নিভু নিভু কণ্ঠে আবদার করে, ওরা সহজ সরল মানুষ সাহেব, ওদের ছেড়ে দেন। স্টিফেন ভীষণ তাচ্ছিল্য হাসে, কিন্তু শোনে না কারো বারণ। জনসম্মুখে নির্দয়ের ন্যায় কেটে ফেলে লোকগুলোর জিহ্বা। ওরা কি ভীষণ যন্ত্রণায় হাহাকার করে ওঠে। কাঁপে গ্রামবাসীর বুক। এমন নিষ্ঠুরতা দেখে তাদের দমও বন্ধ হয়ে আসে। অলকানন্দা ভীতু ভীতু নজর বন্ধ হয়ে আসে। কাঁপতে থাকে তার চিকন সরু ঠোঁটগুলো। স্টিফেন সেদিকে তাকিয়ে গাম্ভীর্য নিয়ে বলে, আপনার প্রজারা হৃদয়হীন,
এমন প্রজাদের জন্য মহৎ হওয়া অন্যায়। ভালো মানুষ হওয়া ভালো, কিন্তু অতিরিক্ত ভালো মানুষই ভালো নয়। অলকানন্দার গাছের সাথে নিবিড়ভাবে হেলান দিয়ে থাকে। কতক্ষণ সবটা একদম চুপচাপ থাকে। গ্রামবাসীর বুক কাঁপে। সাহেবদের সাথে যে তারা কোনো জড়ি খাটাতে পারবে না সেটা তাদের ভালোই জানা। তারা আর চেষ্টাও করে না কোনো শব্দ বলার, কিন্তু স্থানও ত্যাগ করে না। তাদের একরোখা স্বভাব দেখে বোঝা যাচ্ছে তারা এর শেষটা দেখতে চায়। অলকানন্দাও কাঁপা কাঁপা কণ্ঠে বলে, নারীর অপমানের চেয়ে মৃত্যু উত্তম। আমার দেহে যা কলঙ্ক লেগেছে তা আর বাড়াতে চাই না। এত অসম্মান নিয়ে যে বেঁচে থাকা দায়। অলকানন্দা এহেন সময় এমন ভাব উদয় দেখে অ্যালেন কিছুটা বিরক্ত হলো। বিরক্ত কণ্ঠে বলল, আপনি কি বাঁচতে চান না? চাই, তবে সম্মানের সাথে। যাদের একসময় এত ভালোবেসেছি, যাদের কাছ থেকে এত ভালোবাসা পেয়েছি, তাদের চোখে ঘৃণা হয়ে বেঁচে থাকাটা অনেক কষ্টের সাহেব। আপনি তাদের কাছ থেকে সত্যি ভালোবাসা পেয়েছিলেন? স্টিফেনের রাশভারী কণ্ঠে প্রশ্নের উত্তর দিতে পারে না অলকানন্দা। হতাশার শ্বাস বেরিয়ে আসে তার বুক চিরে। সে নিজেই নিজের প্রশ্ন তুলে, সত্যি কি ভালোবেসেছিল তারা? যখন একটা কঠিন পদক্ষেপের আশায় সকলেই দিকভ্রষ্ট, ঠিক তখন অ্যালেন স্টিফেনকে গোপনে ডাকে। তাদের মাঝে যেন কি নিয়ে কথা কাটাকাটি হয়। অলকানন্দা সেদিকে না তাকিয়েই আশেপাশে খুঁজতে থাকে নিজের বাবাকে। বাবা এতক্ষণ দাঁড়িয়ে থাকলেও এখন তাকে দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? তবে কি বাবা কন্যার মৃত্যু দেখার সাহস করতে পারলেও বেঁচে থাকাটা দেখার সাহস করতে পারেনি? বাবা নামক শব্দটা আজ এত কুলসিত কেন? অলকানন্দার বুক ভার করে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। শরীরে ভোঁতা যন্ত্রণা হয়। কি অসহ্যকর সে যন্ত্রণা! অলকানন্দা মৃদু স্বরে ব্যথার শব্দ করে। মাথা থেকে পায়ের নখ অবধি তার ব্যথা। এত মার সে কখনোই খায়নি, এত আঘাত সে কখনো অনুভব করেনি। মনে মনে সে তেজস্বিনী রূপ ধারণ করে। একটা নিবিড় রাগে সে বিড়বিড় করে, আজ বেঁচে ফিরতে পারলে তার সবটুকু ভালো থাকা যারা কেড়ে নিয়েছে তাদের বেঁচে থাকাটা সে মুশকিল করে দিবে। এই পৃথিবী ভালোর মূল্য দিতে জানে না। অ্যালেন আর স্টিফেন বেশ অনেকক্ষণ কি নিয়ে যেন কথা কাটাকাটি করে অবশেষে আবার সকলের মাঝে উপস্থিত হলো। সকলে বেশ আগ্রহ নিয়ে তাদের দিকে তাকিয়ে রইল। নিশ্চয় কিছু একটা ফলাফল এখন ঘোষণা করা হবে, যেটা নির্ধারণ করবে অলকানন্দার ভাগ্যের চাকা। আর ঠিক তাই হলো। সকলের টান টান অপেক্ষার বিশ্রাম দিয়ে অ্যালেন উচ্চারণ করলো শব্দযুগল, আপনারা ওনাকে আমাদের সাথে নিয়ে যাইতে দিবেন না, কারণ আমরা ওনাকে নিয়ে গেলে ওনার পরিচয় রক্ষিতা হইবে, তাই তো? তবে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, স্টিফেনের সাথে আজই ওনার বিবাহ কার্য সম্পন্ন করিব, আর তারপরে তাকে আমরা আমাদের বাড়িতে নিয়ে যাইব। এতে আপত্তি নেই, আই হোপ। এমন একটা সিদ্ধান্তের জন্য কেউই বোধহয় প্রস্তুত ছিল না। সকলের চোখ মুখে বিস্মিত ভাব দেখা দিল। স্বয়ং অলকানন্দ যেন আকাশ থেকে পড়েছে। অ্যালেনের চোখ মুখ কোমল থাকলেও স্টিফেন বরাবরের ন্যায় কঠোর হয়ে দাঁড়িয়েছে। চোখ মুখে তার কিসের এক দাম্ভিকতা। গ্রামবাসীর মাঝে খুব প্রবীণ একজন কিছুটা সাহস করেই বলল, অলকানন্দা তো বিধবা, তার উপর আপনারা ভিন্ন ধর্মের, জাতের, এ কি বিচার আপনাদের? সকলে বৃদ্ধার প্রশ্নে মাথা নাড়ালো। সত্যি তো, বেধবা মেয়েদের তো বিয়ে হয় না, তার উপর আবার ভিন্ন জাত। এ কি অনাসৃষ্টি কাণ্ড কারখানা! অ্যালেন দুই পকেটে তার হাত গুজল। অলকানন্দার দিকে তাকিয়ে মাথা নাড়াতে নাড়াতে বলল, হে বিউটিফুল লেডি, আমি আপনাকে এক্সপ্লেইন করছি। প্রথমত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রথা চালু করিয়াছে। এর আইনসম্মত সেটা, তাই এটা আপনার কোনো বাধা নেই। দ্বিতীয়ত, স্টিফেনের বাবা ছিলেন খ্রিস্টান ধর্মাবলম্বী, আর ওর মা বাঙালি এবং সনাতন ধর্মাবলম্বী। আর সেই সূত্রে স্টিফেনের বড় হওয়াটা ছিল তার মায়ের ধর্মে, সংস্কৃতিতে, যার জন্য স্টিফেন বাংলা ভাষা এত ভালোভাবে বলিতে পারে। স্টিফেন সনাতন ধর্মেরই সকল নিয়ম কানুন করে। আপনার আর কোনো প্রশ্ন আছে? অলকানন্দা দিক শূন্য হলো। সে সুদর্শনকে হয়তো স্বামী হিসেবে মানেনি, কিন্তু স্বামী তো, এটা অস্বীকার করার জো নেই। তাছাড়া শুধু অলকানন্দা কেন, এ সমাজে কোনো মেয়ে দ্বিতীয়বার বিয়ে করার কথা কল্পনাতেও ভাবতে পারে না। আর সেখানে এই ভিনদেশি পুরুষকে
বিয়ে করতে হবে? এটা আদৌ সম্ভব? অলকানন্দা দুর্বল কণ্ঠে বলল, অসম্ভব। স্টিফেন কড়া চোখে চাইল অলকানন্দার পানে। অ্যালেন আশ্বাস দিল স্টিফেনকে খুব গোপনে। তারপর ধীরে অলকানন্দার কাছে গিয়ে বেশ বিজ্ঞ কণ্ঠে বলল, একটু বাঁচার জন্য মানুষ পৃথিবীর সব থেকে নিকৃষ্ট কাজও করিতে রাজি হয়ে যায়। সেখানে তো এটা সামান্য বিয়ে। এই বিয়ে যদি আপনার মঙ্গল কামনাই করে, তবে কেন করিবেন না? কোনো কিছুই আমাদের জন্য অসম্ভব নহে। আমরা চেষ্টা করিলেই পারিব। আর আজ আমরা যদি আপনাকে এখানেই রাখিয়া চলিয়া যাই, তবে আপনার আর প্রাণে বাঁচা হইবে না। মানুষ নিজেকে বাঁচানোর জন্য কত কিছুই তো করে, আপনি কেন পারিবেন না? অ্যালেনের কথা যুক্তিযুক্ত, কিন্তু তা হজম হলো না অলকানন্দার। সে বেশ সন্দেহবশত প্রশ্ন ছুড়ল, আপনারা আমার ভালো করার জন্য উঠে পড়ে লেগেছেন কেন? কি লাভ আপনাদের? আপনি খুব সাহসী নারী আছেন, এমন একটা গোল্ড হারাইতে দিতে পারি না। আপনার এতটুকু বয়স, অথচ তেজ দেখিলে যে কেউ অবাক হইতে বাধ্য। আর সেজন্যই আপনাকে বাঁচাইতে চাইতেছি। এখন আপনার নিজেকে হেল্প করিতে হবে, না হয় আপনি কিন্তু বাঁচিতে পারিবেন না। অ্যালেনের কথাগুলো অলকানন্দার মস্তিষ্ক জুড়ে উথাল পাথাল ঢেউ তুলল। সত্যি তো, এছাড়া যে তার গতি নেই। এখানে সে থাকলে বাঁচতে পারবে না, কিন্তু তাই বলে বিয়ে? অলকানন্দা স্টিফেনের দিকে চাইল। লোকটার চোখ মুখ আগের মতো শক্ত, কঠোর। চোখেদের নিজস্ব কোনো ভাষা নেই, কেমন প্রাণহীন তারা। এমন একটা মানুষকে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়াটা আদৌ যুক্তিযুক্ত? হেমন্তের আকাশে আজ বোধ করে সকল নিয়ম অমান্য করেই অবাধ্য বর্ষণলীলা ঘটতে শুরু করলো। এই বর্ষণের আশীর্বাদে শীতল হলো গ্রাম থেকে শহর সবটুকু অঞ্চল। তুলোর মতো ভাসা ভাসা মেঘগুলোকে আর দেখা গেল না। পাংশুটে এক রং গগন বক্ষ জুড়ে নৃত্য জুড়িল। অঘোষিত নিশ্চুপতা নিয়ে অলকানন্দা দাঁড়িয়ে রইল নিজের সদ্য জন্মানো শ্বশুর বাড়িতে। তার পাশে অ্যালেন দাঁড়ানো, অথচ যাকে সে বিয়ে করেছে, মিস্টার স্টিফেন, সেই লোকটার এক চুলও দেখা নেই। সাদা শাড়িতে বৈধব্যের চিহ্ন, আর সেই চিহ্ন ঘোচাতেই হয়তো তার কপালে লাল টকটকে সিঁদুরটা নিজের শোভা বাড়িয়ে দিয়েছে। অলকানন্দাকে দরজার সামনে দাঁড় করিয়ে রাখা হলো বেশ অনেকটাক্ষণ। কার জন্য রাখা হলো, কেন রাখা হলো, এর কোনো সঠিক ব্যাখ্যা নেই তার কাছে। তবুও সে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে থাকা ক্ষুধার্ত কাকের মতো শূন্য চোখে দাঁড়িয়ে রইল। তার হয়তো পেটের খিদে না, মনের খিদে, একটু বাঁচতে চাওয়ার খিদে। কিন্তু অন্দরমহলে নতুন বউ এসেছে কথাটা ছড়িয়ে যেতেই সকল ভিড় জমা হলো। সবে কর্মচারীদের ভিড়, নানা রকমের মানুষ। অ্যালেন শীতল কণ্ঠে বলল, এরা আমাদের সার্ভেন্ট, আসুন। দাঁড়িয়ে আছেন কেন বাহিরে? অ্যালেনের প্রশ্নে যেন গুরুতর অবাক হলো অলকানন্দা। চোখ মুখ পিটপিট করে বলল, আপনি তো দাঁড় করিয়ে রেখেছেন কিছু না বলে। আচ্ছা, বরণ হবে না? বরণ? অ্যালেন যেন আকাশ থেকে পড়ল। বরণ কথাটা সে এই জীবনে শোনেনি। তার চোখ মুখে তাই বোঝালো। অলকানন্দা কিঞ্চিত লজ্জা পেল। নতুন বউ হয়ে নিজের মুখ থেকে বরণের কথাটা বলাটা কি তার নির্লজ্জের মতো কর্মকাণ্ড হলো? তার কি উচিত হয়নি এটা বলা? অলকানন্দা যখন অপ্রত্যাশিত লজ্জায় মাথা নুয়ে ফেলল, তখন অ্যালেন ফ্যাল নয়লে তাকিয়ে প্রশ্ন ছুড়ল, লজ্জা পাইতেছেন কেন? অলকানন্দা বুঝল হয়তো বরণ নামক সংস্কৃতিটার সাথে পরিচিত নয় অ্যালেন। না হয় জেনেও আবার সেই জিনিসটাতে জানার কৌতূহল নিয়ে কখনোই মানুষ প্রশ্ন করে না। অলকানন্দা খুব গোপনে হতাশার শ্বাস ফেলল। সেও কেমন বোকা। এত অসম্মানের পর কেউ তাকে কেবল বাঁচানোর জন্য বিয়ে নামক চুক্তি সম্পন্ন করলো, আর সে কিনা বরণও ভেবে ফেলেছে। কি বিলাসিতা! অলকানন্দা যেই না বাড়ির ভেতরে চরণ যুগল ফেলতে নেবে, ঠিক তখনই কোথা থেকে যেন লাল টকটকে এক চকচকে শাড়ি পরে উপস্থিত হলো একটি মিষ্টি বউ, যার চোখের নিচে ইতিহাসে বিধ্বস্ত হওয়া কুলসিত অতীতের ন্যায় কাজল ল্যাপটানো। কি গাঢ় তার অন্ধকার! মনে হচ্ছে কোনো অদৃশ্য মরীচিকা হাসছে নিরীহ নয়নজোড়ার কাজলে। যে ইতিহাস লুকায়িত, খুব আগলে রাখা। মানুষটার সিঁদুর কপাল জুড়ে ল্যাপটানো, চুলের খোপায় সতেজ বেলিমালা গাঁথা। কিন্তু অদ্ভুতভাবে মানুষটার সকল ল্যাপটানো সাজেও কেমন যেন মুগ্ধতা, যেন সৃষ্টিকর্তার বড় কোমল এবং করুণ সৃষ্টি।
অলকানন্দার দৃষ্টি যখন মুগ্ধ, ঠিক তখনই মেয়েটা ছুটে এলো। কেমন অদ্ভুত এবং তাড়াহুড়ো কণ্ঠে কর্মচারী এক মেয়েকে উদ্দেশ্য করে বলল, এই কে কোথায় আছিস? উলু দে, শঙ্খ বু দে। নতুন বউ হয়েছে অথচ তোরা কিচ্ছুটে করিসনি। কেমন মেয়ে ছেলেরা তোরা! নতুন বউকে যে বরণ করতে হয় জানিস নে? সবগুলো অকাজের। তোদের রেখেছে কেন? আজই বিদায় করব তোদের। মুগ্ধ করা মেয়েটার কণ্ঠ কেমন জড়িয়ে জড়িয়ে আসছে, যেন সে স্বাভাবিক নয়। তার অদ্ভুত আচরণেই বেশ পরিলক্ষিত। অলকানন্দা বিস্মিত নয়নজোড়া মেলে তাকিয়ে দেখছে সে মেয়েকে। এত সুন্দর মেয়ে, যেন বিধাতা বড় মায়া করে বানিয়েছে তাকে। অথচ মেয়েটার এমন অবস্থা কেন? তার কি মানসিক স্বাস্থ্য ভালো না? অলকানন্দার ভাবনার মাঝেই অ্যালেন উচ্চ এবং কর্কশ স্বরে বাইরের এক কর্মচারীকে ডাকলো, দেবু, এই দেবু, তুমি কোথায় আছো? ও বাইরে কি করিতেছে? অ্যালেনকে সচরাচর এত কর্কশ কণ্ঠে কথা বলতে দেখা যায় না। অলকানন্দা ভারী বিস্মিত হলো। তার মাঝেই এলোমেলো সেই নারীটা দূর দূর করে তেড়ে এসে বলল, এই তুমি কিচ্ছু বোঝো বাবু আমাদের রীতিনীতির ব্যাপারে? একটা চট দেব, বড় মানুষের মুখে মুখে কথা। আমি তোমার বড় হই না? আর নতুন বউ এলে তো বরণ করতে হয়, জানো না তুমি? নতুন বউ, দাঁড়া দেখিনি, তোকে একটু বরণ করি। অ্যালেন হয়তো আবার ধমক দিত, কিন্তু তাকে থামিয়ে দিল অলকানন্দা। দুর্বল কণ্ঠে বলল, আহা, করুক না একটু বরণ। অ্যালেন কথা বলল না, ভেতরে চলে গেল গটগট পায়ে। হয়তো দেবু নামক মানুষটাকে খুঁজতেই সেই অস্বাভাবিক বউটা এগিয়ে এলো। অলকানন্দা মেয়েটার দিকে তাকালো। 22 কিংবা 23 বছরের একটা মেয়ে হবে। অ্যালেনের থেকে কমপক্ষে 8-9 বছরের ছোট হবে। কিন্তু তবুও মেয়েটা নিজেকে বড় দাবি করলো। কিন্তু কেন? কে এই মেয়ে? অলকানন্দার ভাবনার মাঝে চারপাশে শঙ্খধ্বনি বেজে উঠল। মেয়েটা তার কাপা কাপা হাতে কি শূন্য চোখে বরণ করলো অলকানন্দাকে। অলকানন্দার ঘোর লেগে এলো। কেমন এলোমেলো দৃষ্টি মানুষটার। মেয়েটার সাজানো বরণডালা হাতে রেখেই আহ্লাদী স্বরে বলল, এই নতুন বউ, পার একদিকে দুধের তালাটায় দেখি, রাখ পা। অলকানন্দা তার পায়ের সামনে পেতে রাখা দুধ আলতা মেশানো থালাটার দিকে তাকালো। কতগুলো গোলাপ পাপড়ি ভাসছে সেখানে। অলকানন্দা সেখানে পা রাখতেই আঁতকে উঠে গগনগাপী একটা চিৎকার দিল। তার সামনে এতক্ষণ মুগ্ধতার দান করা মেয়েটা কেমন পাষাণ হয়ে উঠল। বরণডালাটা ছুঁড়ে মারল অলকানন্দার দিকে। তার প্রদীপের আগুন গিয়ে অলকানন্দার সাদা থানে লালাভ অগ্নিরূপ ধারণ করলো। মুহূর্তে গোছানো সবটা কেমন এলোমেলো হয়ে গেল। চিৎকারে ছুটে এলো অ্যালেন। ওই অস্বাভাবিক মেয়েটাকে ভয়ঙ্করভাবে হাসতে দেখে অ্যালেন আরো ক্ষুব্ধ হলো। মেয়েটাকে বেশ ধাক্কা দিয়ে ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, কি করলে এটা বিহারিনী? কি করলে? অলকানন্দা ভীত উত্তেজিত মনে থেমে গেল। সে অদ্ভুত কণ্ঠে কেবল উচ্চারণ করলো, বিহারিনী। অবিরত ঝরছে বর্ষণধারা। বাহিরের মৃদুমন্দ সমীরণে উঠছে মুক্ত পাখির ন্যায় ঘরের বাতায়ন ঘেঁষা ভারী মোটা সুতোর কারুকাজ শোভিত পর্দাগুলো। বাহিরের নিভু সন্ধ্যার সময় কিছু অস্বচ্ছ নীলাভ আলো এসে আলিঙ্গন করছে ঘরের বিছানায় ঘুমিয়ে থাকা অলকানন্দার কোমল মায়াময়ী মুখটাকে। নীলাভ আলোতেও বোধহয় একটা বিশেষ মায়া জড়ানো আছে, যেটা কারো শরীরে প্রতিচ্ছবি ঘটালে তা আরো আকর্ষিত হয়ে ওঠে। ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটা চোখে মুখে লাগতেই অলকানন্দার ঘুম ভেঙে গেল। পায়ের মাঝে করা তীব্র যন্ত্রণাটাতেও হুট করেই আরাম বোধ করল, যা তার ঘুম আরো দ্রুত ভাঙিয়ে দিল। এত তীক্ষ্ণ যন্ত্রণা হুট করে এত শীতল হয়ে এলো কেন? সাথে সাথে অলকানন্দা চোখ মেলল। আধারে মায়াময় রুমটাতে তখন নিস্তব্ধতায় খেলা করছে। অলকানন্দা নিজের পায়ের কাছটাতে তাকাতেই দেখল কেউ একজন বসে আছে। অলকানন্দা ভ্রু কুঁচকালো, প্রশ্ন ছুড়ল, কে? সেকেন্ডের মাঝেই ঘরের চারপাশ আলোকিত করে আলো জ্বলে উঠল। হলুদ সাদা মিশেলে কতগুলো আলো। চকচক করে উঠল পুরো রুম। অলকানন্দা অপলক দৃষ্টিতে রুমের চারপাশে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো। খুব দামি কোনো পাথর দিয়ে তৈরি করা বাড়িটা। রুমের মাঝেও সাদা ঝলমলে পাথরের ছোঁয়া। মাথার উপর বিরাট বাতি। সে চেনে এটাকে ঝাড়বাতি বলে। কি ভয়ঙ্কর সুন্দর বাতি। ঘরটাও বিশাল বড়, যেখানে বিশাল খাট হতে শুরু করে
বই রাখার আলমারি অবধি সকল জিনিসে অবস্থিত। গোছানো পরিপাটি কক্ষ, কোথাও খুঁত খোঁজার উপায় নেই, কোথাও ত্রুটি নেই। অলকানন্দা চোখ ঘুরিয়ে দেখতে দেখতে চোখ গেল ঘরের এক পাশে আরাম করে বসে থাকা স্টিফেনের দিকে। অলকানন্দার পায়ের কাছে বসে আছে বউ মতন একটা মেয়ে, সাজ পোশাকে বলছে কর্মচারী, আর ঠিক সেই মেয়েটার পাশে দাঁড়িয়ে আছে একজন মহিলা, হাসি হাসি মুখে। অপূর্ব সুন্দর সেই নারীর হাসি, তবে নারীর গায়ের রং ঠিক ততটাই কুৎসিত। শরীরে খুব দামি শাড়ি জড়ানো, ঢাকায় মসলিন হয়তো, নরম কাপড়গুলো। অলকানন্দা শুনে এসেছে কাপড়ের কথা, একদিন কৃষ্ণা অবশ্য দেখিয়েছিল, তাই চিনতে অসুবিধা হলো না। সেই কালো মতন নারীটি গাঢ় নীল রঙের ঢাকাই মসলিন শরীরে জড়িয়েছে, সাথে যুক্ত আছে অনেক দামি দামি গহনা। তার শরীরে জ্বলজ্বল করছে সকল সৌন্দর্যতা। অলকানন্দার চোখ বেরিয়ে আসার উপক্রম। সে কোথায় এসেছে? তার কল্পনার দুনিয়ার থেকেও বেশি চমৎকার এই বর্তমান, যা অবিশ্বাস্যকর। অলকানন্দাকে চেয়ে থাকতে দেখে হাসলেন সেই নারী। অলকানন্দার কিছুটা কাছে এসে খুব আদরে কণ্ঠে বললেন, কি দেখছো নন্দু? অলকানন্দা চমকালো এহেন সম্বোধনে। প্রথম দেখায় কেউ এত ভালোবেসে ডাকতে পারে? এই অকল্পনীয় নারীকে না দেখলে বুঝতোই না সে। আমাকে ঠিক চিনতে পারছো না, তাই তো? মহিলাটির দ্বিতীয় প্রশ্নে অলকানন্দার ধ্যান ভাঙল। আমতা আমতা করে বলল, সত্যি চিনতে পারছি না, দুঃখিত। অলকানন্দার নিরীহ স্বীকারোক্তিতে মহিলার ঠোঁটের হাসি আরো প্রশস্ত হলো। সে ইশারা করতেই অলকানন্দার পায়ের কাছে মেঝেতে বসা মেয়েটা উঠে দাঁড়ালো। মেয়েটা জায়গা ছাড়তেই মহিলা আরেকটু এগিয়ে এলো। অলকানন্দার মাথায় খুব যতনে হাত বুলিয়ে মিষ্টি কণ্ঠে বললেন, আমি স্টিফেনের মা, তোমারও মা। কেমন? অলকানন্দা মহিলার কথা শুনে তৎক্ষণাৎ স্টিফেনের দিকে তাকালো। লোকটার সাথে এই মহিলার তেমন কোনো মিলই নেই। লোকটার গায়ের রং অসম্ভব রকমের ফর্সা, চুলগুলো কালো বাদামি মিশেলে, চোখের মনির রংটা একটু অস্বাভাবিক, কেমন নীলাভ ভাব, আর আচার আচরণে তো আরো বেশি বিপরীত। মহিলার মুখে হাসি ল্যাপটানো, অথচ স্টিফেন সবসময় থাকে গম্ভীর। কোন দিক দিয়ে লোকটা এই মহিলার ছেলে হলো সে বুঝেই পেল না। স্টিফেন এবার উঠে দাঁড়ালো। গম্ভীর পুরুষ মানুষ সে, সবসময় তার মুখে একটা নিবিড় গাম্ভীর্যতা লেপ্টেই থাকে। উঠে অলকানন্দার দিকে তাকিয়ে রাশভারী কণ্ঠে প্রশ্ন ছুড়ল, পায়ের ব্যথা কি কমেছে? জ্ঞান হারিয়ে ফেলেছিলেন তো? অলকানন্দা মুখ ভেঙচি দিতে গিয়েও নিজেকে সংযত করলো। যে মানুষ বিয়ে করে বউকে নিয়ে বাড়ির চৌকাঠ অব্দি এসে দাঁড়ায়নি, সে মানুষের মুখে এমন একটা প্রশ্ন বেমানান। তবুও ভদ্রতার খাতিরে অলকানন্দ প্রত্যুত্তর করল, কমেছে। ব্যাস। স্টিফেনের শান্ত ভঙ্গিতে আবারও প্রস্থান ঘটল। মমতাময়ী সেই নারী এখনো দাঁড়িয়ে আছে। তার ছেলে ঘর ছেড়ে বেরোতেই সে কিছুটা ব্যাখ্যার স্বরেই বললেন, স্টিফেন আর বাবার মতো হয়েছে। তা মা, তুমি ঠিক আছে তো? অলকানন্দা মাথা নাড়ল। তন্মধ্যে স্টিফেনের ডাক ভেসে আসতেই সে ব্যস্ত পায়ে ছুটে গেল। অলকানন্দা সবটা চুপ করে পর্যবেক্ষণ করল। কক্ষ খালি হতেই এতক্ষণে চুপ করে থাকা কর্মচারী মেয়েটা কথা বলল, আপনি তো নাকি পাশের গ্রামের, আপনার নাকি জামাই মরছে মাসখানেক আগে। আপনারা সাহেব কি দেখা বিয়া করলো? আর আপনিও বা কেমন বেদবা মেয়ে মানুষ হইয়া বিয়া করলেন আবার? বাহিরে খুব দূরে কোথাও ঘন ঘন বজ্রপাত হচ্ছে। কর্মচারীর কথাগুলো সেই বজ্রপাতের চেয়েও বোধহয় ভয়ঙ্কর শোনালো। কিন্তু অলকানন্দা চুপ থাকার পাত্রী নয়। মুখটাকে বেশ কঠোর করে সে জবাব দিল, তোমাদের সাহেবকে নিশ্চয়ই ভালো করেই চেনো। যদি আমি তার কানে তুলে এই কথাগুলো, তবে কি পরিণাম হতে পারে জানো তো? অলকানন্দা মোক্ষম জায়গায় মোক্ষম কথাটা বলেছে, যার ফলস্বরূপ মেয়েটা ভয়ে গুটিয়ে এলো। ভীতু ভীতু তার নড়বড়ে দৃষ্টি দিয়ে কম্পনরত স্বরে বেশ অনুনয় করে বলল, সাহেব বধূ, আমার ভুল মাফ করে দিবেন। আর কখনো আমি আপনারে এই মন কথা বলবো না। সাহেবরে কিছু জানাইবেন না, তাহলে আমারে প্রাণে মারতে তো আর এক মুহূর্তও লাগবো না। মেয়েটা কথাটা বলেই অলকানন্দার পায়ের কাছে এসে হাহুতাশ করতে লাগলো। একটু আগে যে মেয়েটার চোখে ছিল তাচ্ছিল্য, ঠিক কিছু মুহূর্তের ব্যবধানে সেই মেয়েটার মুখে ভয়ের প্রলেপ। স্টিফেন নামক মানুষটা কতটা ভয়ঙ্কর তা এই ঘটনা অনুভব করলেই বোঝা যায়।
অলকানন্দার মায়া হলো, কোমল কণ্ঠে বলল, সবাই তো বাঁচতে চায়, তুমি যেমন এখন বাঁচতে চাইছো, ঠিক আমিও চেয়েছি। আর সেজন্যই এই পথ। কখনো নিজের জায়গা থেকে অন্যকে বিচার করো না। মানুষ কতটা খারাপ পরিস্থিতিতে থাকতে পারে তা আন্দাজ না করে কিছু বলা উচিত না। তুমি যাও। মেয়েটা শুক্রিয়া আদায় করতে করতে রুমটা ত্যাগ করলো। অলকানন্দার দৃষ্টি ভাবুক। সে যখন দরজার কাছে দাঁড়িয়েছিল তখন স্টিফেনের মাকে একবারও দেখেনি। তবে উনি ছিলেন কোথায়? আর সেই বউটা, তার সাথে অস্বাভাবিক কাণ্ড করা বউটাই বা কে? অলকানন্দার দৃষ্টি যায় নিজের পায়ের দিকে। ফোস্কা পড়ে আছে ডান পায়ের তালুতে। দুধে আলতার থালাটা মাত্রাতিরিক্ত গরম ছিল, যার ফলস্বরূপ এই দশা। বা হাতের মাঝামাঝি অংশটাও একটু চোট পেয়েছে বরণডালার আঘাতে। এত ব্যথা সইতে না পেরে অবশেষে সে জ্ঞান শূন্য হয়ে পড়ে। এখন অবশ্য তেমন ব্যথা অনুভব হচ্ছে না শরীরে। ব্যথার স্থানে কি একটা যেন মালিশ করেছে, হয়তো সেজন্যই ব্যথা লাগছে না। অলকানন্দা বিছানা ছেড়ে নেমে দাঁড়ালো। পায়ে চাপ পড়তে কিঞ্চিত ব্যথা অনুভব হলো, তবে সে পাত্তা দিল না সেই ব্যথা। ধীরে ধীরে হেঁটে গিয়ে সে জানালার কোণ ঘেঁষে দাঁড়ালো। বৃষ্টির ধারা অবিরতই রইল, কোনো বিশ্রাম নেই তার। অলকানন্দা কোমল হাতটা বাড়িয়ে দিল জানালার বাইরে। বড় বড় বৃষ্টির ফোঁটাগুলো যেন নতুন এক আশ্রয় পেয়ে উন্মাদ হয়ে জমতে শুরু করলো ওর হাতের মুঠোয়। মেয়েটা অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই আধারে। তন্মধ্যে আবার বজ্রপাত হলো। চারপাশে বিদ্যুৎ চমকালো খুব নিখুঁত ভাবে। পৃথিবীতে যেন ছুঁয়ে গেল কোনো পরম পাথরে খোদাই করা আলো, যে আলো পৃথিবী হয়ে উঠেছিল উজ্জ্বল আর দীপ্তিময়। সেই আলোতেই অলকানন্দার দৃষ্টিগোচর হলো বাইরের অবস্থানটা, যেখানে এই তিমিরাচ্ছন্ন প্রকৃতিতে বৃষ্টি বিলাস করছে একটা নারী, লতার মতো অঙ্গ তার। অলকানন্দার চিনতে ভুল হলো না নারীটিকে, যার জন্য তার পায়ের পাতারে অসহ্যকর ব্যথা। নারীটি সেই বৃষ্টিতে ভিজতে থাকা নারীটির কোনো হুঁশ নেই। সে নিজের মতো আহ্লাদে আটখানা হয়ে ভিজছে, হইচই করছে। অলকানন্দ নিবিড়ভাবে তাকিয়ে আছে মেয়েটার দিকে। ঠিক মিনিট পেরোতেই মেয়েটা কি মনে করে যেন উপরে তাকালো। উপরে তাকাতেই অলকানন্দের চেহারা দৃষ্টিগোচর হতেই সে রেগে গেল। চারপাশ হাতড়ে কি যেন খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল। আধারের মাঝে অলকানন্দা স্পষ্ট দেখতেও পাচ্ছে মেয়েটা ঠিক কি করছে। কিছু বুঝে ওঠার আগেই বিরাট একটা শব্দ হলো অলকানন্দার জানালায়। আকস্মিক এমন শব্দে ভীত হয়ে যায় অলকানন্দা। মেয়েটা পাথর ছুঁড়েছে। অলকানন্দা ভীতু নয়নজোড়া নিয়ে পিছনে যেতেই কারো শরীরের সাথে শক্তপোক্ত একটা ধাক্কা খেলো, যার জন্য তার ভয়টা বাড়াবাড়ি রূপ নিল। সে ছিটকে দূরে সরে যেতে নিলেই ভরাট পুরুষকণ্ঠ কানে বাজল, কুল ডাউন। কি হয়েছে এখানে? এমন শব্দ হলো কিসের? প্রশ্নটা করেও দাঁড়িয়ে নেই স্টিফেন। পা চালিয়ে সে জানালা দিয়ে তাকালো। মুহূর্তে কুল বলা মানুষটা নিজেই রণমূর্তি ধারণ করলো। ভরাট কণ্ঠে চেঁচিয়ে ডাকলো, দেব, দেব, কোথায় তুই? দেব। হাঁক পারতে পারতেই স্টিফেন ঘর ছেড়ে বেরিয়ে গেল। অলকানন্দা জানালা দিয়ে তাকালো। ততক্ষণে দেবু নামক লোকটাও চলে এসেছে মেয়েটার কাছে। আর কিছু সেকেন্ডের মাঝেই স্টিফেনও উপস্থিত হয় সেখানে পৌঁছেই সে বিশাল দানবীয় এক চর বসায় দেবু নামক লোকটার গালে। কিছুটা ধমকা ধমকিও হয়, যা বৃষ্টির ছাট পেরিয়ে অলকানন্দার কর্ণ অবধি পৌঁছতে পারল না। কিন্তু বৃষ্টির মাঝে অলকানন্দা সেই মেয়েটার কেমন হিংস্রতা ভরা দৃষ্টি দেখতে পেল, যেন মুহূর্তেই ধ্বংস করে দিবে তার সেই চোখ। অলকানন্দা জানালা ছেড়ে এসে বিছানায় বসলো। বুকের মাঝে তার অস্বাভাবিক ঝড়। এই দৃষ্টি তার বড্ড চেনা, বড্ড পরিচিত। কিন্তু এখানে সেই পরিচিত দৃষ্টির খোঁজ নিতে পারবে না। সে যে বড় গোলক ধাঁধায় পড়েছে তার বলার অপেক্ষা রাখে না। রাত তখন মাঝামাঝি। হেমন্তের আকাশ বহু বৃষ্টির পর ক্লান্ত গম্ভীর। চাঁদ ও অভিমানী মুখ ঢেকেছে মেঘমালার কালো বস্ত্রে। অলকানন্দা বসে দারুণ এক টেবিলের সামনে চেয়ার পেতে। উদ্দেশ্য, নবনীলের কাছে পত্র লিখবে। মনের মাধুরী মিশিয়ে সে পত্রখানা লিখল। সবার শেষে এক বুক আশা নিয়ে নবনীলকে লিখল, পত্র দিও। চিঠি লেখা শেষ। কত এলোমেলো অনুভূতি লিখেছে সে দোয়াতের কালিতে। লিখতে লিখতে কখনো ভাগ্যের কঠোরতায় কেঁপে উঠেছে,
কিন্তু চিঠিটা ভাঁজ করার আগেই কেউ একজন কি ভীষণ নিষ্ঠুরতায় টেনে নিল সেই চিঠি, যেন দুমড়ে মুচড়ে ফেলতে চাচ্ছে অলকানন্দার অনুভূতি। অলকানন্দা পাশ ফিরে তাকাতেই দেখল স্টিফেন। লোকটার চোখ বরাবরের মতো প্রাণহীন নয় আজ, কেমন ক্ষুব্ধ, কিছুটা টলছেও মানুষটা। জড়িয়ে আসা কণ্ঠে এলোমেলোভাবে চিঠিটা পড়ল সে। বাংলা ভাষা সম্পর্কে খুব বেশি অবগত ছিল না বিধায় জায়গায় জায়গায় পড়তে পড়তে হোঁচট খেল, তবুও পড়ল। অতঃপর পড়া শেষ হতে সে হো হো করে হেসে উঠল। হাসতে হাসতে কি নির্মমভাবে দুমড়ে মুচড়ে ফেলল চিঠিটা। তারপর জানালার বাইরে ছুঁড়ে মেরে ব্যঙ্গ কণ্ঠে বলল, তোমারে কেউ পত্র দিবে না সানশাইন, নোবডি। তোমার চিঠির প্রাপক তার স্থানে নেই, কিভাবে চিঠি দেবে? অলকানন্দার চিত্ত অস্থির হয়ে এলো। নবনীল জায়গায় নেই মানে? তবে কি লোকটা নবনীলেরও কোনো ক্ষতি করে ফেললো? অলকানন্দার ভাবনার মাঝেই স্টিফেন অলকানন্দার খুব কাছে চলে এলো। খুব ব্যক্তিগতভাবে আষ্টে পৃষ্ঠে নিয়ে ফিসফিসিয়ে বলল, লেটস গো সানশাইন, মধুচন্দ্রিমা সেরে ফেলি কেমন? অলকানন্দা বাধা দিতে চাইল, কিন্তু এই সুঠামদেহী মানুষের কাছে তার শক্তি বড়ই নগণ্য। অলকানন্দার চোখে অশ্রু এলো। এই যন্ত্রণার ছোঁয়া তার চেনা, এই কঠোর ছোঁয়া তার পরিচিত। তাকে সুদর্শন কিংবা স্টিফেন কেউই ভালোবেসে ছুঁয়নি, কেউ না। সে যেখানে গিয়েছে সেখানে কেবল পুরুষের মুগ্ধতা, মায়া আর কাম হয়েছে, কারো ভালোবাসা হতে পারেনি।